আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, ডক্টর মাহবুবুর রহমান, মোল্লা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, মানবিক বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের দিবা এবং প্রভাতী শাখার সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে সমাজকর্ম ক্লাসে। এটা হচ্ছে তোমাদের কলেজ লাইফের সমাজকর্মের প্রথম প্রথম ক্লাস। এর আগে তোমরা স্কুল লাইফে সমাজকর্ম পড়ার কোনো সুযোগ ছিল না, যদি অন্যান্য সাবজেক্ট একটু অল্প অল্প করে জানা এবং বোঝার সুযোগ ছিল, কিন্তু সমাজকর্ম হচ্ছে তোমাদের এই কলেজই হচ্ছে প্রথম। এর জন্য আমরা একদম সমাজকর্মের শুরু থেকে, বেসিক থেকে শুরু করে বলার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিষয়গুলো হচ্ছে এক নম্বরে আমরা দেখব সমাজকর্ম আমরা কেন পড়বো, সমাজকর্ম পড়লে কি হয়। যেহেতু এই সাবজেক্টটা হচ্ছে আমাদের দেশে একদম নতুন, এর জন্য আসলে এই সাবজেক্ট সম্পর্কে আমাদের জানাশোনা হচ্ছে খুবই কম। এর জন্য আমরা একটু ডিটেইলস বলবো সমাজকর্ম পড়লে কি হবে। তারপরে আমরা দেখব যে ইন্টারমিডিয়েটে সমাজকর্মের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হয়, ফাইনাল পরীক্ষা এবং আমাদের কলেজের টার্মগুলোতে। তারপর হচ্ছে প্রশ্নপত্র কিভাবে প্রণয়ন করা হয়, সমাজকর্ম কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কাছ থেকে কি ধরনের উত্তর এক্সপেক্ট করা হয় এবং উত্তরপত্রে তোমরা কিভাবে প্রশ্নের অ্যানসার করবে। প্রথমে হচ্ছে সমাজকর্ম আমরা কেন করব। আসলে সমাজকর্ম আমাদের দেশে একটা মিসকনসেপশন আছে সমাজকর্মের প্রতি। এটা হচ্ছে সমাজকর্ম মানে হচ্ছে সমাজের কল্যাণে কাজ করা, অর্থাৎ যে কেউ যদি কোনো ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করে আমরা মনে করি এটাই সমাজকর্ম। ফর এক্সাম্পল, যদি রাস্তার পাশে কেউ বৃক্ষরোপণ করে আমরা মনে করি এটাও হয়তো বা সমাজকর্মের একটা অংশ। প্রকৃতপক্ষে না, এটা সমাজকর্ম না। সমাজকর্ম হচ্ছে একটি পেশাদারী সেবাকর্ম। পেশাদারী সেবাকর্ম কি? পেশাদারী সেবাকর্ম হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়ে অধ্যয়ন করার পরে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরে তুমি ওই বিষয়টাকেই পেশা হিসাবে নির্বাচন করতে পারো। আমাদের দেশে পেশাদারী অন্যান্য বিষয় যেরকম আছে মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো হচ্ছে পেশাদারী বিষয়। মানে তুমি ওই ইঞ্জিনিয়ারিং থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ, ওইখানেই তুমি এস্টাবলিশ করছো। একইভাবে মেডিকেল সায়েন্স থেকে এমবিবিএস কমপ্লিট করার পরে তুমি এমবিবিএস ডক্টর হয়ে যাচ্ছ। ঠিক একইভাবে সমাজকর্ম হচ্ছে একটা পেশাদারী সেবা কর্ম। তুমি ওইখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তুমি নিজে একজন সমাজকর্মী, বিভিন্ন ব্রাঞ্চ আছে, বিভিন্ন ব্রাঞ্চে সমাজকর্মী হতে পারো এবং পেশাদারী সেবা প্রদান করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সমাজকর্ম কেন করবো, সমাজকর্ম পড়লে কি হয়। আমরা যখন ডিটেইলস পুরো ফার্স্ট ইয়ার কোর্স কমপ্লিট করব, তারপরে অ্যাকচুয়ালি তোমরা ফিল করতে পারবা যে সমাজকর্ম পড়ার ফলে আমাদের অর্জন কি হয়। তবু আমি শুরুতে একটু বলি। প্রথম হচ্ছে মানসিক উন্নয়ন। অন্যান্য সাবজেক্ট যেরকম আমরা যদি বাংলা লিটারেচার, ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা লিটারেচারের কথা বলি, ওইগুলো থেকে আমরা নলেজ গ্যাদার করি, কিন্তু সমাজকর্ম হচ্ছে আসলে এমন একটা সাবজেক্ট, এটা হচ্ছে মানুষের মেন্টাল স্পিরিটটাকে অনেক গ্রো করে। দুই নম্বর হচ্ছে মানুষকে ক্যাপাবল করে তুলে, সক্ষম করে তুলে, সে যেন তার নিজের সমস্যা নিজে সমাধান করতে পারে। কোন ধরনের সমস্যা? মানসিক সমস্যা, স্ট্রেস ম্যানেজমেন্ট শেখায়, সামাজিক সমস্যা, পরিবারে যদি কোনো ধরনের সমস্যা ওইটাকে কিভাবে মিটিগেট করতে হবে, এই ব্যাপারগুলো আসলে সমাজকর্ম সরাসরি শিক্ষা প্রদান করে থাকে। তারপর হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়ক। আমি এই বিষয়টা এই কারণে বলতেছি, অনেকে হয়তো ভাবতে পারে যে সমাজকর্ম যেহেতু বাংলাদেশের নতুন সাবজেক্ট, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আদৌ সমাজকর্ম আমরা কোনো ইউনিভার্সিটিতে পাবো কিনা, এর জন্য আমি এই বিষয়টা নিয়ে আসছি। উচ্চ বিষয়ে সহায়ক বলতে আমি বুঝাতে চাচ্ছি এখন বাংলাদেশে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে সমাজকর্মের অনার্স এবং মাস্টার্স আছে। এবং আরেকটা বিষয় মোস্ট প্রমিনেন্টলি বলা উচিত, এটা হচ্ছে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি গুলাতে, যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওইগুলোতে সাধারণত সোশ্যাল সায়েন্সের সব সাবজেক্ট থাকে না। কিন্তু সমাজকর্ম হচ্ছে এমন একটা বিষয়, এটা হচ্ছে সবগুলা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে বাংলাদেশে আছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল তুমি সিভিক্স, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল স্টাডিজ, এগুলো তুমি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাবা না, কিন্তু সমাজকর্ম বিষয়টা তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতেও পাবা। সোশ্যাল পলিসি, এগুলো প্রাইভেট ইউনিভার্সিটি তুমি যে সাবজেক্টই পড়ো, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টই পড়ো, সোশ্যাল পলিসি তোমাকে পড়তে হবে। সুতরাং সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের জন্য হায়ার এডুকেশন নেওয়ার জন্য সোশ্যাল ওয়ার্ক হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তারপর হচ্ছে পেশাদারী সেবা বলতে আমি আসলে বিষয়টা এভাবে বলতে চাচ্ছি, সমাজকর্ম যদিও আমাদের দেশে আমরা কেউ বলি যে ডেভেলপিং কান্ট্রি, আবার কেউ বলে ডেভেলপ কান্ট্রি, আন্ডার ডেভেলপিং কান্ট্রি। সমাজকর্ম আসলে আমাদের দেশে নতুন হলেও ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ওই দেশগুলোতে হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে এই বিষয়টা হচ্ছে একটা নতুন বিষয়। আমাদের পড়াশোনার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যদিও এটা অপ্রিয় কিন্তু সত্য, একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই পড়াশোনার মাধ্যমে ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হতে চাই।
তো ওই ক্ষেত্রে আমি বলবো যদি এটা উদ্দেশ্য হয়, অবশ্যই এটা একটা কারণ, আমরা পড়াশোনা করে আমরা পড়াশোনার মাধ্যমেই আমরা আমাদের প্রফেশনালি ডেভেলপ হতে চাই। তো এই ক্ষেত্রে আমি বলবো আসলে বাংলাদেশে জব মার্কেটে যেরকম কম্পিটিশন বাড়তেছে বিভিন্ন ক্ষেত্রে, ওই ক্ষেত্রে হচ্ছে যারা মোটামুটি প্রথম দিকে স্টুডেন্ট তারা হচ্ছে স্কলারশিপ নিয়ে ডেভেলপ কান্ট্রিগুলোতে চলে যেতে চান এবং ওইখানে এস্টাবলিশড হতে চান। আমি বলবো সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে প্রথম দিকে যদি এক দুইটা সাবজেক্টের নাম বলতে হয় তাহলে একটা চলে আসবে সমাজকর্ম, যে সাবজেক্টে হচ্ছে স্কলারশিপ অ্যাভেলেবল। অন্য যে কোনো সাবজেক্ট থেকে স্কলারশিপ নিতে হলে খুব কম্পিটিশন করতে হয়, অনেক বেশি কম্পিটিশন করতে হয় এবং সব সাবজেক্টে স্কলারশিপ অ্যাভেলেবল না। ফর এক্সাম্পল বাংলা ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার, ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার, ওইগুলোতে স্কলারশিপ কিন্তু অ্যাভেলেবল না। কিন্তু সমাজকর্ম হচ্ছে এমন একটা বিষয়, আমরা নিশ্চয়ই স্কলারশিপ নিয়ে নাইজেরিয়া অথবা উগান্ডা ওই দেশগুলোতে যেতে চাই না। আমরা স্কলারশিপ নিয়ে সাধারণত ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমেরিকান, কানাডা অথবা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যেতে চাই। ওই দেশগুলোতে হচ্ছে সমাজকর্ম খুবই এস্টাবলিশড এবং খুব ইজিলি স্কলারশিপ ম্যানেজ করা সম্ভব হয়। এর জন্য আমি বলবো যে আমরা যদি নলেজের কথা চিন্তা করি, আমাদের পার্সোনাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, অথবা আমরা যদি চিন্তা করি প্রফেশনালি আমরা এস্টাবলিশড হব, সব দিক থেকেই সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে সমাজকর্ম হচ্ছে মোস্ট প্রমিনেন্ট। তারপরে আমরা দেখবো যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার উপরের অংশটুকুতে, এই অংশটুকু তোমরা দেখতেছো, এখানে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, কিভাবে মার্ক প্রশ্ন করা হয়, এবং নিচের অংশটুকুতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস। এইটুকু তোমাদের কাছে আছে, এই জন্য আমি আর এক্সপ্লেন করতে যাচ্ছি না, জাস্ট আমি বলে দিতে যাচ্ছি যে 11টা সৃজনশীল থাকবে, এখান থেকে তোমাকে 7টা সৃজনশীল অ্যানসার করতে হবে, মার্কস হবে 7 * 10 = 70। তারপর হচ্ছে 30টা এমসিকিউ থাকবে, প্রত্যেক প্রশ্নের সমান মার্ক 1 করে 30, 70 এবং 30 টোটাল হচ্ছে 100 মার্কস, সেখানে ব্যবহারিক কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস। প্রথম সেমিস্টারে আমরা প্রথম 4 চ্যাপ্টার দেখব। এরপর হচ্ছে প্রশ্নপত্র কিভাবে প্রণয়ন করা হয়। যারা ইনফ্যাক্ট 80+ মার্কস ডিজার্ভ করো বা এক্সপেক্ট করো যে আমি 80+ পেতে চাই, তাদেরকে এই অংশটাতে অনেক ভালো নলেজ রাখতে হবে যে আসলে যিনি প্রশ্ন করতেছেন, প্রশ্নপত্র প্রণয়ন করতেছেন, উনি স্টুডেন্টের কাছ থেকে কি ধরনের অ্যানসার এক্সপেক্ট করতেছেন। যদি তুমি কোয়েশ্চেন প্রপারলি না বুঝতে পারো, ডেফিনেটলি তোমার অ্যানসারটা টু দা পয়েন্ট হবে না। আর অ্যানসার যদি টু দা পয়েন্ট না হয়, আমরা জানি সৃজনশীল প্রশ্নে 1 নম্বর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, ওইখানে টু দা পয়েন্ট অ্যানসার না হলে 0। 2 নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, ওইটাও অনেকটা মুখস্থ লিখতে হয়। সো তোমার কোয়েশ্চেনটা যদি তুমি ঠিকভাবে রিয়ালাইজ না করতে পারো, তাহলে তুমি অ্যানসারটা হচ্ছে ভালোভাবে করতে পারবে না। এর জন্য আমি একটু জাস্ট বলে দিচ্ছি যে যারা প্রশ্নপত্র প্রণয়ন করেন, যখন সৃজনশীল প্রথম আসছিল তখন হচ্ছে বোর্ড থেকে একটা অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল যে কিভাবে প্রশ্নপত্র প্রণয়ন করতে হয় এবং পেপার মূল্যায়ন করতে হয়। আমি ইনফ্যাক্ট আমার ওই ট্রেনিং এর নলেজ থেকে বলতে চাচ্ছি, জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে তোমার বই থেকে একদম শর্ট, 1 লাইনের প্রশ্ন 1 লাইনের উত্তর, এটা মুখস্থ লিখতে হয়। যেমন তোমার বই থেকে জানতে যেতে পারে যে ডব্লিউ ফ্রিডল্যান্ডের একটা বইয়ের নাম লিখো, ওই ক্ষেত্রে তুমি পড়ে থাকবে ডব্লিউ ফ্রিডল্যান্ডের একটা বইয়ের নাম, তোমাকে এক্স্যাক্টলি ওই বইয়ের নামটাই লিখতে হবে। অনুধাবনের ক্ষেত্রে একটু ইলাবোরেট, জ্ঞানমূলক 1 লাইনের উত্তর হবে, অনুধাবনের ক্ষেত্রে আরেকটু ইলাবোরেটলি তোমাকে লিখতে হবে। আবার আরেকটা বিষয়, এটা আমি হচ্ছে নোট করে বলে দিচ্ছি হচ্ছে তোমাদেরকে, এটা একটু মাথায় রাখতে হবে। অনুধাবনের ক্ষেত্রে 1 লাইনে তুমি উত্তর করবা, জ্ঞানমূলকের ক্ষেত্রে 1 লাইনে তুমি উত্তর করবা, কিন্তু অনুধাবনের ক্ষেত্রে ওইখানে মার্কস হচ্ছে 2, ওই ক্ষেত্রে তোমাকে 2টা প্যারাতে উত্তর করতে হবে। ওইখানে তুমি একটা জিনিস দেবা, ফর এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করলো যে সমাজকর্মের ক্ষেত্রে ডব্লিউ ফ্রিডল্যান্ডারের কন্ট্রিবিউশন বা অবদান আলোচনা করো। ইন্ট্রোডাক্টরি 1 লাইন অথবা 2 লাইনের মধ্যে একটা ইন্ট্রোডাকশন তোমাকে লিখতে হবে। তারপর হচ্ছে ডব্লিউ ফ্রিডল্যান্ডারের যে কন্ট্রিবিউশন আছে সমাজকর্মের ক্ষেত্রে, ওই কন্ট্রিবিউশনটা হচ্ছে তোমাকে পুরোপুরি এক্সপ্লেইন করতে হবে 2 লাইনের মধ্যে। ওই ক্ষেত্রে তোমাকে আরো প্রশ্নটা লিখতে হবে না। এবার আমরা আসি জ্ঞান এবং অনুধাবনের ক্ষেত্রে। আমরা দেখলাম যে এটা অনেকটাই হচ্ছে মুখস্থ নির্ভর। প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার ক্ষেত্রে আসি। প্রয়োগ বিষয়টা হচ্ছে তোমাকে যে উদ্দীপকটা দেয়া হবে, ওই উদ্দীপক থেকে হচ্ছে তোমাকে প্রয়োগ অংশটা বের করে লিখতে হবে। এখানে যে প্রবলেমটা তোমাদের হয়, আমরা পেপার মূল্যায়ন করতে গিয়ে যে বিষয়টা দেখি, প্রয়োগ অংশে তোমরা যেটা করো, তোমাকে বললো যে বেগম রোকেয়া উদ্দীপকে উল্লেখিত বেগম রোকেয়া নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। তাই উদ্দীপকে হয়তো লিখে দিছে বেগম রোকেয়ার 2টা বিষয়, একটা হচ্ছে যে উনি অনেক নারী জাগরণের জন্য অনেক সাহিত্যকর্ম করেছেন, আর একটা বিষয় হচ্ছে যে উনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। কিন্তু তুমি জানো হচ্ছে বেগম রোকেয়ার 5টা বিষয়, যে উনি এই 5টা সেক্টরে ওনার কন্ট্রিবিউশন আছে। কিন্তু ওই ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করে প্রয়োগ ক্ষেত্রে, সে হচ্ছে, যদিও প্রশ্ন ছিল
যে উদ্দীপকে উল্লেখিত বেগম রোকেয়ার নারী জাগরণের অবদানগুলি আলোচনা করো। উদ্দীপকে হচ্ছে 2টা বিষয় উল্লেখ আছে, তুমি লিখতেছো হচ্ছে 5টা বিষয়। এর ফলে কি হচ্ছে, তুমি তো 3-এর চেয়ে বেশি মার্কস এই কোশ্চেনে পাবা না। এখানে এই কোশ্চেনে মোট মার্কস হচ্ছে 3, এর বেশি তো তুমি পাবা না। যখন তুমি 5টা বিষয় লিখতে যাচ্ছ, তোমার অ্যানসার সাইজ হয়ে যাচ্ছে অনেক বড়, তুমি টাইম নষ্ট করে ফেলতেছো। অন্য একটা যখন এই প্রশ্নটা তুমি অনেক বেশি টাইম দিয়ে দিচ্ছ, অন্য একটা প্রশ্ন লেখার জন্য তুমি টাইম পাচ্ছ না, তো এখানে তোমার হচ্ছে কম টাইমে লিখতে হচ্ছে, যার ফলে পুরোপুরি লেখাটা তুমি শেষ করতে পারতেছো না, তোমার প্রবলেম হয়ে যাচ্ছে। এর জন্য যেটা করতে হবে, প্রয়োগ অংশটা লেখার ক্ষেত্রে 3টা অংশে লিখতে হবে। ওইখানে একটা জ্ঞানমূলক লাইন লিখতে হবে, তারপর হচ্ছে একটা অনুধাবনমূলক 2-3 লাইন লেখা যেতে পারে বেগম রোকেয়া সম্পর্কে, তারপর প্রয়োগ অংশটা তুমি উদ্দীপক থেকে বের করে এক্স্যাক্টলি উদ্দীপকের যে 2টা বা 3টা পয়েন্ট থাকবে ওইটাই লিখতে হবে। তুমি এখানে অনেক পারো, এর জন্য অনেক লেখার কোনো সুযোগ নাই, এতে তোমার টাইম নষ্ট হবে। প্রয়োগের ক্ষেত্রেও তোমার কোনো কনক্লুশনের প্রয়োজন নেই। উচ্চতর দক্ষতা ওইখানে হচ্ছে 4 মার্কস থাকে। তো ওই ক্ষেত্রে আমরা উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট এক্সপেক্ট করি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্নটা যেভাবে করা হয় আসলে এটা হচ্ছে যে তোমার উদ্দীপকে একটা বিষয় উল্লেখ থাকবে, ওইটার আলোকে বলবে যে তোমার পাঠ্য বই থেকে ওই বিষয়টা এক্সপ্লেইন করার জন্য। তাহলে দেখো উদ্দীপক অংশটা কিন্তু অনেকটুকুই হচ্ছে তোমার মুখস্থ নির্ভর, মানে তোমার পাঠ্য বই থেকে যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু তুমি উচ্চতর দক্ষতার অংশটা কিন্তু তুমি অ্যানসার করতে পারতেছো না। ওই ক্ষেত্রে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে 4 মার্ক। প্রথমে তোমাকে জ্ঞানমূলক একটা এক লাইনের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, তারপর অনুধাবন লিখতে হবে 2-3 লাইনের, প্রয়োগটা মানে তুমি উদ্দীপক থেকে একটু বের করে 2-3 লাইন লিখতে পারো। তারপর উচ্চতর দক্ষতা তোমাকে বলে দিল পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য কি, তোমার উদ্দীপকের আলোকে তোমার পাঠ্য বই থেকে লিখো। ওই ক্ষেত্রে পাঠ্য বইয়ে তুমি যে 4-5টা পার্থক্য পড়বা, ওই 4-5টা পার্থক্য হচ্ছে এখানে তোমাকে লিখতে হবে। এই স্লাইডের মানে কিভাবে প্রশ্ন করা হয়, অ্যানসার করতে হয় কিভাবে, এই স্লাইডের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি এখন এই বিষয়টা বলে দিচ্ছি, এটা হচ্ছে যে তোমাকে অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন এক লাইনে লিখতে হবে। তোমাকে বললো যে এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে হয়েছিল, ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 সালে প্রণয়ন করা হয়েছিল। তুমি যদি লিখো যে 1601 সালে, এটা ইনফ্যাক্ট অনেক সময় টিচাররা মাইন্ড করেন। এর জন্য তোমাকে জ্ঞানমূলক প্রশ্নের অ্যানসারটা পুরোপুরি এক লাইনে দিতে হবে। অনুধাবনের ক্ষেত্রে 2টা, একটা ইন্ট্রোডাকশন থাকবে এবং একটা বডি থাকবে। প্রয়োগের ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন থাকবে, বডিটা একটু বড় হবে, তুমি অনুধাবনমূলক অংশে একটু লিখতে পারো, এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে একটা কনক্লুশন সহ টোটাল 4 প্যারা হবে। এই হচ্ছে এইভাবে তোমাদেরকে হচ্ছে লিখতে হবে। তোমার যখন ইন্টারমিডিয়েটে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়, ওইখানে একজন টিচারকে অনেকগুলি খাতা দেওয়া হয় এবং সময় থাকে অল্প। এর জন্য টিচারদের যে জিনিসটা করেন, সর্বোচ্চ তোমার 1টা বা 2টা প্রশ্ন টিচার দেখবে, বাকিগুলো হচ্ছে তোমার লেখার প্যাটার্ন কেমন। আমি যেরকম বলে দিলাম, এইভাবে যদি তুমি লেখার প্যাটার্ন ধরে লিখতে পারো, তাহলে তোমার পরীক্ষা শেষ করার পরে তুমি দেখবা তোমার পেপারটা হচ্ছে অনেক গুছালো এবং দেখতেই অন্যরকম একটা রিফ্লেকশন চলে আসছে। তো তোমার পেপার দেখেই টিচারের একটা পজিটিভ ইমপ্রেশন তোমার প্রতি তৈরি হয়ে যাবে। ওইখানে এই পজিটিভ ইমপ্রেশনের জন্য তুমি বিভিন্ন প্রশ্নে 2 করে এরকম বেশি পেতে পেতে এন্ড অফ দ্য এক্সাম তুমি দেখবা যে তুমি এখানে 7, 8, 9 মার্কস বেশি পেয়ে যাচ্ছ। এর জন্য নিট এন্ড ক্লিন থাকতে হবে পেপারটা। আমরা এই বিষয়টার উপর প্রথম সেমিস্টারে খুবই জোর দিই যে স্টুডেন্টরা ঠিক মতো লিখতেছে কিনা, কি লিখতেছে এটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি হচ্ছে যে তার লেখার প্যাটার্ন ঠিক আছে কিনা। আমি আশা করব যে তোমরা আমার এই কথাগুলি বুঝতে পারতেছো এবং আমি যেরকম বললাম এরকম লেখার চেষ্টা করবে। এটা হচ্ছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে, যেমন আইসিটির ক্ষেত্রে আবার এরকম হবে না, ইংলিশ গ্রামার এন্ড লিটারেচারের ক্ষেত্রে এরকম হবে না। এটা হচ্ছে ডেসক্রিপটিভ যে সাবজেক্টগুলো আছে, ইসলাম হিস্ট্রির ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, সাইকোলজির ক্ষেত্রে তুমি এটা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারো। এখন হচ্ছে তোমাদের জন্য একটা এক্সাম্পল যে কিভাবে লেখলে আসলে তোমার লেখার প্যাটার্নটা কেমন হয়। স্লাইডে সবকিছু অনেক ভালো আসে না, এটা হয়তো হচ্ছে না। এখানে কি লেখা আছে এই বিষয়টা আমি পড়তে বলবো না, আমি বলবো যে লেখার টাইপটা কেমন। এখানে হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে একটা উদ্দীপক, এখানে হচ্ছে 4টা কোয়েশ্চেন, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এই হচ্ছে 4টা কোয়েশ্চেন। তুমি যখন লেখা শুরু করবে 1 নং প্রশ্নের উত্তর ক, নিচে একটা আন্ডারলাইন করবে এবং মাল্টি কালার ইউজ করার প্রয়োজন নেই। আমাদের এই পরীক্ষা, আমরা যারা পরীক্ষা নেই বা পেপার থেকে, আমাদের সরাসরি ইনস্ট্রাকশন আছে যে স্টুডেন্টরা পরীক্ষার খাতায় কালো কালি ছাড়া অন্য কোনো কালি ইউজ করবে না। আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্টরা, বিশেষ করে মেয়ে স্টুডেন্টরা 4-5 রঙের কালি ব্যবহার করে, কেউ আবার অরেঞ্জ কালার, রেড কালারও ইউজ করে। এটা করা যাবে না। রেড কালার তো হচ্ছে টোটালি প্রহিবিটেড, স্টুডেন্টরা রেড কালার ব্যাপারে ইউজই করতে পারে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তুমি এখানে লিখে নিচে একটা আন্ডারলাইন করে দিবা। 1 নাম্বার কোয়েশ্চেন, জ্ঞানমূলক কোয়েশ্চেনটা পুরো এক লাইনে লেখার চেষ্টা করবা। এখানে বলতে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার বইটির লেখক কে, তাহলে তুমি যদি লিখে দাও শুধু ডব্লিউ ফ্রিডল্যান্ডার, আমরা এটা সাপোর্ট করি না। আমরা বলি যে পুরো লাইনটা কেন লিখবা, কেন সাপোর্ট করি না,
কারণ তুমি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা যখন দিবা, তোমার পেপারটা কে দেখবেন? আমরা তো অবভিয়াসলি দেখবো না, আমাদের কলেজের টিচাররা তো অবভিয়াসলি দেখবেন না, তাহলে কে দেখবেন এটা কেউই জানে না। ওই ক্ষেত্রে তুমি যে কলেজে পড়াশোনা করতেছো এর চেয়ে ভালো কোনো কলেজের টিচার যদি দেখেন, মনে করি যে কোনো ক্যাডেট কলেজের টিচার দেখতেছেন, নটর ডেম ভিকারুননিসা টিচার দেখতেছেন, উনারা কিন্তু একদম এইগুলো এক্সপেক্ট করবেন, তোমার লেখাটা এরকম হোক, ওনারা এক্সপেক্ট করবেন। আবার যদি এরকম হয় যে মনে করো একদম ঢাকার প্রত্যন্ত অঞ্চলের কোনো কলেজের টিচার দেখতেছেন, ওই ক্ষেত্রে তুমি এটা লিখে দিলে, কারণ ওনাদের ইনস্ট্রাকশনটা একটু এত স্ট্রং থাকে না, ওনারা এরকম লেখা দেখে দেখে অভ্যস্ত, তুমি এটা লিখে দিলে উনি মার্ক করে দেবেন। কিন্তু নটর ডেম ভিকারুননিসা টিচাররা যদি তোমার পেপারটা দেখেন, ওনারা কিন্তু তখন এক্সপেক্ট করবেন, যখন তোমার লেখাটা এরকম দেখবেন না, তখন ওনারা কিন্তু মার্কস কমিয়ে দেবেন। ওই ক্ষেত্রে তুমি বুঝতেছো যে আমি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করে আসছি, আমি এ প্লাস পাবো, বাট ইনফ্যাক্ট যখন রেজাল্ট হবে তখন তুমি দেখবে যে 76 এ তোমার মার্কস আটকা আছে, তুমি এ প্লাস পাও না, 78 এ আটকা আছে। এজন্য আমরা বলবো যে এই অ্যান্সারটা হচ্ছে পুরোপুরি লেখার চেষ্টা করো। 2 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো, 2 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে এই যে প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম 2 লাইন, তারপরে একটু গ্যাপ করলাম যাতে বিষয়টা চুকে ভাসে, একটু গ্যাপ রাখলাম, তারপর হচ্ছে আমি বডিটা লিখলাম। তুমি এভাবে একটা পরীক্ষা তোমার বাসায় দাও, এরকম একটা সৃজনশীল শুধু লিখো, একটা সৃজনশীল 10 মার্কের একটা সৃজনশীল একটা পেপারে লিখো, লিখা করে দেখবে এটা শেপটা অনেক ভালো আসে এবং এটা চোখে খুব ভালো দেখায়। 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে তুমি যেটা করবা, এটা হচ্ছে প্রথমে আমরা দেখো এখানে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, তারপর 2 লাইনের একটা অনুধাবন অংশ দিয়ে দিলাম, তারপর হচ্ছে উদ্দীপক থেকে সরাসরি যে অংশটা আমরা পেলাম এই অংশটা এখানে লিখলাম। 3 নম্বর কোশ্চেন একদম প্রশ্নের গোল উত্তর। আবার এই জায়গাতে অনেকে অনেক রকম আছে, এটা নিয়ে পরে কথা বলতেছি। তুমি দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা লুক আসছে, যদিও এটা কম্পিউটারে টাইপ করো, তুমি হাতে লিখো, ভূমিকা অংশ দিয়ে একটু গ্যাপ করো, তারপর অনুধাবন অংশ দিয়ে একটু গ্যাপ করো, তারপর প্রয়োগ অংশটা লেখো, তুমি দেখো অনেক সুন্দর একটা শেপ আসবে এবং এটা অনেক ভালো দেখাবে। একটু গ্যাপটা কেটে লিখবা, তারপর হচ্ছে 4 নাম্বার অংশের ক্ষেত্রে সেম এইভাবে যদি তুমি অ্যানসার করো, দেখবা যে তোমার পেপারটা খুব ভালো দেখাচ্ছে। তারপরের বিষয়টা হলো তোমরা এই যে 1 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ এই ক্ষেত্রে তোমরা যেটা করো, অনেকে আমরা দেখি ইভেন বোর্ড পরীক্ষাগুলোতেও দেখি যে প্রথম 7টা প্রশ্নে শুধু ক অ্যানসার করে, 1 নং প্রশ্নের উত্তর ক, 2 নং প্রশ্নের উত্তর ক, এগুলো করা যাবে না। যে উদ্দীপকে তুমি টাচ করবা ওই উদ্দীপকের ক খ গ গ আমি 4টা প্রশ্নেরই উত্তর তোমাকে করতে হবে। যদি ইনকেস কোন উত্তর তুমি না জানো, প্রয়োজন মতো কতটুকু জায়গা প্রয়োজন হতে পারে ওই স্পেসটিকে তুমি ফাঁকা রাখো, পরে এসে লেখার চেষ্টা করবো, বাট ওইটা অন্য কোনো কোয়েশ্চেনের সাথে অ্যাড করে দেওয়া যাবে না, এতে টিচার বিরক্ত বোধ করে। এবং আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে টিচাররা চাইলে ওই মার্কস কেটে দিতে পারেন। তারপর হচ্ছে এই অংশটুকু তোমরা এইভাবে লেখার চেষ্টা করো। অনেকে প্রথমে লিখে 1 নং প্রশ্নের উত্তর, তারপর ক খ আর 1 নং প্রশ্নের উত্তর লিখে না, গ গ এভাবে লিখে। এভাবে না লিখে প্রত্যেকটা প্রশ্নের উপরই তোমরা এটা ছোট করে লেখার চেষ্টা করো, 1 নং প্রশ্নের উত্তর এরকম ব্র্যাকেট দিয়ে গ। তাইলে টিচার যখন তোমার পেপারটা অনেক বড় হয়ে যাবে, 7টা প্রশ্ন অ্যানসার করার পরে পেপার সাইজ কিন্তু মোটামুটি বড় হয়ে যাবে, ওই ক্ষেত্রে টিচার যে পেজেই যাবেন উনি বুঝতে পারবেন যে ওই পেজে তোমার কত নাম্বার প্রশ্নের কত নাম্বার সাব কোয়েশ্চেনের অ্যানসারটা তুমি করছো। তাহলে ওই ক্ষেত্রে টিচারের সুবিধা হয়, টিচার হচ্ছে অনেক টেনশন। আমার ধারণা তোমরা বুঝতে পারছো। যদি এই ক্ষেত্রে কারো কোনো প্রবলেম হয়, আমরা এটা তো ভার্চুয়াল ক্লাস, আমরা যখন ফিজিক্যাল ক্লাস করতাম তখন হচ্ছে আমরা এরকম একটা শীট দিয়ে দিতাম যে আসলে কিভাবে প্রশ্নগুলো করা হয় এবং অ্যানসারটা কিরকম করতে হয়। যদি কারো কোনো প্রবলেম হয়, তোমরা নেক্সট উইক থেকে হচ্ছে লাইভ ক্লাস পাবা, তোমাদের এখানে পার্টিসিপেট করার সুযোগ থাকবে। ওইখানে তোমরা নোট করে রাখবা যে আমার এই কোয়েশ্চেন গুলো আছে, তোমরা নোট করে রাখবা এবং আমরা ওই লাইভ ক্লাসের শুরুতেই তোমরা আগের ক্লাসের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল আজকে হচ্ছে আমরা সমাজকর্ম কেন করবো, এখানে আলোচনা করলাম। সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে এইটা আমরা একটু দেখলাম, প্রশ্নপত্র কিভাবে প্রণয়ন করা হয় এবং উত্তর লেখার নিয়ম কি, এই ছিল আমাদের টোটাল প্রথম ক্লাসের আলোচনার বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।